ভারতের রাজনীতিতে অনেক প্রভাবশালী নেতা আছেন যারা প্রথমে বড় বড় অপরাধ করেন, তারপর ক্ষমতা, প্রভাব ও টাকার জোরে সব কিছু সামলে নেন। আজকের গল্প এমন এক নেতার, যিনি 6 বার বিধায়ক ছিলেন এবং তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীর সরকারে মন্ত্রীও ছিলেন। তিনি তার অর্ধেক বয়সী এক তরুণীকে প্রতারণার ফাঁদে ফেলে 3 বার গর্ভবতী করেছিলেন। এরপর তার সঙ্গে এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিলেন যা শুনলে শরীর কেঁপে উঠবে। আমরা কথা বলছি মধুমিতা শুক্লা আর অমরমণি ত্রিপাঠীর গল্প নিয়ে। তাহলে অমরমণি ত্রিপাঠী আর মধুমিতা শুক্লার পুরো গল্প কি, চলুন জেনে নিই। বিশ্বাস করুন, এই মামলার ঘটনাগুলো ধাপে ধাপে জানলে আপনার বিশ্বাস করতেই কষ্ট হবে। তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনি আমাদের ক্রাইম ফাইল বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো শুরু করা যাক আজকের ভিডিও। 1999 সালে অমরমণি ত্রিপাঠী প্রথমবার বিধায়ক হন। এরপর তিনি উত্তরপ্রদেশের রাজনীতিতে বড় নেতা হিসেবে নাম করেন। তার রাজনৈতিক প্রভাব এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তিনি বারবার বিধায়ক নির্বাচিত হতেন। সরকার বদলালেও তিনি প্রতিটি দলের সরকারে মন্ত্রিসভার অংশ হতেন। অন্যদিকে এই গল্পের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র মধুমিতা শুক্লা। তিনি খুব অল্প বয়সে কবি সম্মেলনের আয়োজকদের প্রথম পছন্দ হয়ে ওঠেন। তার বয়স তখনও 20 পেরোয়নি। তবু তার তীক্ষ্ণ কথাবার্তা আর চমৎকার কবিতার জন্য মানুষ তাকে খুব পছন্দ করতে শুরু করে। প্রথমে মধুমিতা ছোট ছোট মঞ্চে কবিতা পড়ে ক্যারিয়ার শুরু করেন, কিন্তু তার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য রাজ্য থেকেও তার ডাক আসতে থাকে। এইভাবে 2000 সালে মধুমিতার কাছে দিল্লিতে এক কবি সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ আসে। হাজার হাজার মানুষের সামনে অল্প বয়সী মধুমিতা এমন দক্ষতার সঙ্গে কবিতা পড়েন যে সবাই তালি দিতে বাধ্য হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমরমণি ত্রিপাঠীর মা সাবিত্রী মণি ত্রিপাঠী। তিনি কবিতার খুব ভক্ত ছিলেন। অনুষ্ঠানের সময় সাবিত্রী জানতে পারেন মধুমিতাও লখনৌয়ের। এই সুবাদে অনুষ্ঠান শেষে তিনি তার 2 মেয়েকে নিয়ে মধুমিতার সঙ্গে দেখা করতে যান। তিনি মধুমিতার প্রশংসা করেন, তার উৎসাহ বাড়ান। এমনকি তিনি মধুমিতাকে লখনৌ ফিরে তাদের বাড়িতে আসার আমন্ত্রণ দেন। মধুমিতা অমরমণির রাজনৈতিক প্রভাব সম্পর্কে ভালোই জানতেন, তাই তার মায়ের সঙ্গে দেখা করা তার কাছে বড় সম্মানের মতো ছিল। তিনি খুশি মনে আমন্ত্রণ গ্রহণ করেন এবং লখনৌ ফিরে দেখা করার প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি অনুযায়ী মধুমিতা লখনৌ ফিরে অমরমণির বাড়িতে তার মায়ের সঙ্গে দেখা করতে যান। তাদের প্রথম সাক্ষাৎ খুব ভালো হয়। সাবিত্রী মধুমিতার কবিতায় এতটাই মুগ্ধ হন যে তাদের মধ্যে নিয়মিত যাওয়া আসা শুরু হয়। এইভাবে একদিন মধুমিতা অমরমণির বাড়িতে গেলে অমরমণির নজর তার উপর পড়ে। অমরমণি এর আগে মধুমিতার কথা অনেকবার শুনেছিলেন, তার মাও মধুমিতার প্রশংসা করেছিলেন। তাই প্রথম দেখাতেই অমরমণি মধুমিতাকে তার নির্বাচনী ভাষণের জন্য কিছু লাইন লিখে যেতে বলেন। অমরমণির কথায় মধুমিতা তৎক্ষণাৎ কিছু লাইন লিখে দেন। এভাবে অমরমণি আর মধুমিতা শুক্লার কথাবার্তা শুরু হয়। ধীরে ধীরে তাদের নিয়মিত দেখা সাক্ষাৎ শুরু হয়। লোকের চোখে মধুমিতা অমরমণির জন্য নির্বাচনী ভাষণ তৈরি করছেন। এই সব কিছু কয়েক মাস ধরে চলতে থাকে। 2003 সালের 9 মে লখনৌয়ের নিশাতগঞ্জ এলাকার পেপার মিল কলোনির 33 নম্বর বাড়ির ভেতর থেকে গুলির শব্দ শোনা যায়। দেশরাজ, যিনি মধুমিতার বাড়িতে কাজ করতেন, দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। তিনি দেখেন মধুমিতা মেঝেতে রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন, আর যে অতিথির জন্য তিনি চা বানাচ্ছিলেন তিনি তাড়াতাড়ি বাড়ির দরজা বন্ধ করে মোটর সাইকেলে পালিয়ে যাচ্ছেন। দেশরাজ তাদের পালাতে দেখে চিৎকার করেন, সাহায্যের জন্য লোক ডাকেন, কিন্তু কেউ তাদের ধরতে পারে না। এদিকে কিছুক্ষণ ছটফট করার পর মধুমিতার শরীর ঠান্ডা হয়ে যায়। দেশরাজ মধুমিতার যমজ বোন নিধি শুক্লাকে খবর দেন। নিধি এই খবর শুনে তৎক্ষণাৎ ছুটে আসেন। হত্যার খবর সন্ধ্যা 7টার দিকে স্থানীয় থানায় পৌঁছায়। পুলিশ প্রথমে ভাবে এটা হয়তো ডাকাতির উদ্দেশ্যে হয়েছে, কিন্তু যখন কিছু উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান তখন তারা বুঝতে পারেন বাড়িতে কোনো ডাকাতি হয়নি, বরং খুব
খুব কাছ থেকে মধুমিতাকে গুলি করা হয়েছে। পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। প্রথমে স্থানীয় পুলিশ মধুমিতার ঘর তল্লাশি করে। তারা তার মোবাইল আর কিছু ব্যক্তিগত ডায়েরি পায়। বাড়ি থেকে কিছু প্রমাণ আর জিনিস জব্দ করে তদন্তের জন্য পাঠানো হয়। মধুমিতার দেহ পরের দিন ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। খবর আসে যে হাসপাতালে মধুমিতার ময়নাতদন্ত হয়, সেখানে অমরমণি ত্রিপাঠী নিজে তার সহযোগীদের নিয়ে উপস্থিত ছিলেন। তিনি ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেখানে থাকেন। তখন বলা হয় অমরমণির মা ব্যক্তিগতভাবে মধুমিতাকে পছন্দ করতেন। এছাড়া মধুমিতা অমরমণির জন্য কাজ করতেন। তাই অমরমণি পরিবারের মনোবল বাড়াতে ময়নাতদন্ত কক্ষে যান। ময়নাতদন্তের পর অমরমণি নিজের তত্ত্বাবধানে মধুমিতার দেহ তার পৈতৃক বাড়ি লখিমপুর খেরিতে পাঠিয়ে দেন। লখনৌ থেকে মধুমিতার বাড়ি প্রায় 140 কিলোমিটার দূরে। এর মধ্যে এখনও 10 কিলোমিটার পথ পেরিয়ে শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। তখনই লখনৌয়ের তৎকালীন এসএসপি অনিল অগ্রওয়াল গোপন তথ্য পান। তিনি তৎক্ষণাৎ পুলিশ দল পাঠিয়ে যে কোনো মূল্যে মধুমিতার দেহ লখনৌ ফিরিয়ে আনার নির্দেশ দেন। আসলে মধুমিতার ডায়েরি আর মোবাইল পরীক্ষা করার সময় প্রাথমিক তদন্তে জানা যায় তিনি তার গর্ভবতী হওয়ার কথা ডায়েরিতে লিখেছিলেন। এছাড়া ডায়েরি থেকে জানা যায় মধুমিতার অমরমণি ত্রিপাঠী বেশ কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন। ডায়েরিতে এও লেখা ছিল যে সে সময় মধুমিতা গর্ভবতী ছিলেন। এসএসপি অনিল অগ্রওয়াল তৎক্ষণাৎ মধুমিতার বোন নিধি শুক্লার সঙ্গে এই বিষয়ে কথা বলেন। নিধি নিশ্চিত করেন অমরমণি ত্রিপাঠী আর তার বোন মধুমিতা দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন। এটি তৃতীয়বার যখন মধুমিতা গর্ভবতী হয়েছিলেন। আগের 2 বার তার গর্ভপাত করানো হয়েছিল। এটার উল্লেখও মধুমিতার ডায়েরিতে ছিল। পুলিশ বুঝতে পারে অমরমণি শেষকৃত্যে তাড়াহুড়ো করছেন মধুমিতার প্রতি সহানুভূতির জন্য নয়, বরং তার অপরাধ লুকাতে। তাই তিনি যত দ্রুত সম্ভব মধুমিতার দেহ লখনৌ ফিরিয়ে আনার নির্দেশ দেন। এটা নিশ্চিত করতে হবে মধুমিতা সত্যিই গর্ভবতী ছিলেন কিনা, আর যদি হয়ে থাকেন তবে সন্তানের পিতা কে। অনিল অগ্রওয়ালের নির্দেশে 10 কিলোমিটার পথ আবার পেরিয়ে মধুমিতার দেহ গোপনে লখনৌ ফিরিয়ে আনা হয়। প্রাথমিক তদন্তে নিশ্চিত হয় মধুমিতা 7 মাসের গর্ভবতী ছিলেন, কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে এই তথ্য ছিল না, কারণ ময়নাতদন্ত কক্ষে উপস্থিত অমরমণি চাপ দিয়ে এই তথ্য লুকিয়েছিলেন। এসএসপি অনিল অগ্রওয়াল তার তত্ত্বাবধানে মধুমিতার গর্ভে থাকা ভ্রূণের ডিএনএ সংগ্রহ করান। এটা জানতে হবে সন্তানের পিতা কে। মধুমিতার ডায়েরিতে অমরমণির নাম সন্তানের পিতা হিসেবে লেখা ছিল। তাই সব কাগজপত্রের কাজ শেষ করে অমরমণির ডিএনএ নেওয়া হয়। কিছুদিন পর ডিএনএ রিপোর্টে জানা যায় মধুমিতার গর্ভে থাকা সন্তানের পিতা অমরমণি ত্রিপাঠী। এর পাশাপাশি প্রাথমিক তদন্তে নিধি শুক্লা পুলিশের কাছে বলেন অমরমণি তার বোনের হত্যার জন্য দায়ী। তিনি এফআইআর দায়েরের জন্য দাবি করেন। নিধির মতে অমরমণি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মধুমিতার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। আগের 2 বার মধুমিতা গর্ভবতী হলে অমরমণি গর্ভপাত করিয়ে দেন, কিন্তু তৃতীয়বার মধুমিতা গর্ভপাত করতে অস্বীকার করেন। তাই নিজের অপরাধ লুকাতে অমরমণি মধুমিতার হত্যা করান। নিধির এই বক্তব্য সত্ত্বেও প্রথমে অমরমণি বা তার পরিবারের কাউকে অভিযুক্ত করা হয় না। এফআইআরেও কারো নাম লেখা হয় না। কিন্তু ডিএনএ রিপোর্ট আসার পর মামলাটি লখনৌ ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়। লখনৌ ক্রাইম ব্রাঞ্চের তৎকালীন এসপি রাজেশ পাণ্ডে সততার সঙ্গে তদন্ত শুরু করেন, কিন্তু তৎক্ষণাৎ তার বদলি করে দেওয়া হয়। তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মায়াবতী। অমরমণি তখন তার সরকারে মন্ত্রী ছিলেন। মায়াবতীর উপর অভিযোগ ওঠে তিনি অমরমণিকে বাঁচাতে কর্মকর্তাদের বদলি করাচ্ছেন। এই মামলার তদন্ত সিবিআই-এর হাতে দেওয়ার দাবি ওঠে, কিন্তু মায়াবতী তা মানেন না। চাপ বাড়লে মামলাটি সিআইডির হাতে দেওয়া হয়। সিআইডি তদন্ত শুরু করে, কিন্তু এখানেও অদ্ভুত ঘটনা ঘটে। সিআইডির 2 কর্মকর্তা মনোযোগ দিয়ে তদন্ত করতে থাকেন। তারা একদিন অমরমণির বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে যান, কিন্তু মায়াবতীর সরকার তাদের সাসপেন্ড করে দেয়। এখন খোলাখুলি মায়াবতীর উপর অভিযোগ ওঠে তিনি অমরমণিকে বাঁচাচ্ছেন। হট্টগোল বাড়লে মায়াবতী অমরমণিকে মন্ত্রিসভা থেকে বের করে দেন, কিন্তু তদন্তে কোনো তাড়াহুড়ো দেখা যায় না। এর মধ্যে নিধি শুক্লা তার বোনের জন্য ন্যায় বিচারের লড়াই চালিয়ে যান। তিনি তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে কথা বলেন।
তিনি এই মামলার তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ার সুপারিশ করেন। কথিতভাবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চাপ আসার পর মায়াবতী মামলাটি সিবিআইয়ের হাতে দিতে রাজি হন। 17 মে 2003-এ মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। সিবিআইয়ের তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরোয়। এই হত্যা শুধু অমর মুনির কাজ ছিল না, এটি একটি পূর্ণাঙ্গ ষড়যন্ত্র ছিল। সিবিআই জানায়, প্রথমে অমর মুনি আর মধুমিতার দেখা সাধারণভাবে হয়, কিন্তু ধীরে ধীরে তারা কাছাকাছি আসেন। অমর মুনি বিবাহিত এবং সন্তানের পিতা হওয়া সত্ত্বেও মধুমিতার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেন। আগের 2 বার মধুমিতা গর্ভবতী হলে অমর মুনির কথায় গর্ভপাত করান, কিন্তু তৃতীয়বার মধুমিতা গর্ভপাত করতে অস্বীকার করেন। তিনি অমর মুনির উপর বিয়ের জন্য চাপ দেন। এদিকে এই সম্পর্কের কথা অমর মুনির স্ত্রী বীণাপানি ত্রিপাঠীর কানে পৌঁছে যায়। তাদের মধ্যে ঝগড়া হয়। অমর মুনি অভিযোগ অস্বীকার করেন, বলেন এমন কিছু নেই, কিন্তু বীণাপানি বিশ্বাস করেন না। তিনি তার কাছের আত্মীয় ভাইপো রোহিত চতুর্বেদীকে অমর মুনির উপর নজর রাখতে বলেন। একদিন অমর মুনি মধুমিতার বাড়িতে যান। রোহিত এই খবর বীণাপানিকে দেন। বীণাপানি ঘটনাস্থলে গিয়ে অমর মুনিকে হাতে নাতে ধরেন। কথিতভাবে অমর মুনি তার স্ত্রীকে সব সত্য বলে দেন। বীণাপানি বলেন, মধুমিতাকে পদ থেকে সরিয়ে দিলে সমস্যা মিটে যাবে। এরপর 2003 সালের মার্চে বীণাপানি রোহিতের সঙ্গে দেখা করেন। রোহিত মধুমিতাকে শেষ করার কাজ সন্তোষ রায় নামে একজনকে দেন। এই বিষয়ে সন্তোষ রায়, রোহিত আর বীণাপানির একটি বৈঠক হয়। বীণাপানি বলেন, এই কাজে যত টাকা লাগে তিনি দেবেন, কিন্তু কাজটি পরিষ্কার হতে হবে। পরিকল্পনা অনুযায়ী 9 মে 2003-এ সন্তোষ রায় তার সঙ্গী প্রকাশ পাণ্ডের সঙ্গে মধুমিতার বাড়িতে যান। কিছুক্ষণ কথা বলার পর তারা মধুমিতাকে গুলি করে পালিয়ে যান। এই উদ্ঘাটনের পর 23 সেপ্টেম্বর 2003-এ অমরমণিকে গ্রেপ্তার করা হয়। মামলায় সন্তোষ রায়, সত্যপ্রকাশ, প্রকাশ পাণ্ডে, পপ্পু, রোহিত চতুর্বেদী, বীণাপানি ত্রিপাঠী, অমরমণি ত্রিপাঠী আর যজ্ঞ নারায়ণ দীক্ষিত অভিযুক্ত হন। অমরমণিকে গ্রেপ্তার করা হলেও কয়েক সপ্তাহ পর তিনি হাইকোর্ট থেকে জামিন পান। এই মামলায় তদন্তের সময় ক্ষমতা ও টাকার এত ব্যবহার হয় যে একের পর এক গুরুত্বপূর্ণ সাক্ষী মামলা থেকে পিছিয়ে যান। মামলায় নতুন মোড় দেওয়ার চেষ্টা হয়। অমরমণির পক্ষ থেকে জাল প্রমাণ পেশ করা হয় যে মধুমিতা 2002 সালে আইআইটি কানপুরের এক ছাত্রকে বিয়ে করেছিলেন, কিন্তু এই দাবি মিথ্যা প্রমাণিত হয়। তারা এও দেখানোর চেষ্টা করে যে মধুমিতা অন্য কারো সঙ্গে সম্পর্কে ছিলেন। এজন্য বিএসএনএল কর্মকর্তাদের সঙ্গে মিলে জাল কল রেকর্ড তৈরি করা হয়, তাও আদালতে মিথ্যা প্রমাণিত হয়। একের পর এক জাল প্রমাণ আর সাক্ষী ব্যর্থ হলেও অমরমণির উপর কোনো আঁচ আসেনি। তিনি মুক্তভাবে ঘুরে বেড়ান। নিধি শুক্লা মামলাটি উত্তরপ্রদেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন। সুপ্রিম কোর্টে শুনানির পর মামলাটি উত্তরাখণ্ডে স্থানান্তরিত হয়। অমরমণির জামিন বাতিল হয়। উত্তরাখণ্ডে মামলার শুনানি শুরু হয়। অমরমণির বিরুদ্ধে সব অভিযোগ সত্য প্রমাণিত হয়। 24 অক্টোবর 2007-এ অমরমণি, বীণাপানি সহ 6 জন দোষী সাব্যস্ত হন। তাদের সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর অমরমণি, বীণাপানি আর বাকি অভিযুক্তরা জেলে থাকেন। 2012 সালে তাদের উত্তরাখণ্ডের জেল থেকে গোরখপুর সেন্ট্রাল জেলে স্থানান্তর করা হয়। আশ্চর্যের বিষয়, উত্তরপ্রদেশে ফিরে অমরমণি কিছুদিন জেলে থাকেন। তারপর অসুস্থতার অজুহাতে বিআরডি মেডিকেল কলেজে স্থানান্তরিত হন। বীণাপানিও অসুস্থতার অজুহাতে হাসপাতালের ভিআইপি ওয়ার্ডে ভর্তি হন। 2013 সালে অখিলেশ যাদবের সরকারে তারা জেল থেকে মুক্তির আবেদন করেন, কিন্তু সরকার তা প্রত্যাখ্যান করে। অমরমণি কখনো জেলে, কখনো হাসপাতালে থাকেন। আপনি জানলে অবাক হবেন, 2023 সাল পর্যন্ত অমরমণি জেল আর হাসপাতালে থাকেন। কিন্তু 2023 সালের আগস্টে যোগী আদিত্যনাথের সরকার ভালো আচরণের কারণে অমরমণি আর বীণাপানিকে জেল থেকে মুক্তি দেয়। এখন তারা স্বাধীনভাবে জীবনযাপন করছেন। অন্যদিকে নিধি শুক্লা আজও ন্যায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন। বন্ধুরা, এই পুরো মামলা নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। আমাদের পরিশ্রম পছন্দ হলে এই ভিডিও লাইক করুন, শেয়ার করুন। যদি এখনো ক্রাইম ফাইল বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপে দিন। অপরাধের জগতের এমন গল্পের জন্যে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।